ভাত মাছ বাঙালির নিত্যসঙ্গী, বলাই হয়ে থাকে মাছে ভাতে বাঙালি। ধোঁয়া তোলা গরম ভাতের সঙ্গে আইড় মাছের কালিয়া, কেমন হয় বলুন তো খাবারটা? শুধু তাই নয়, আরও রয়েছে আলু বোখারায় খাসির মাংস। জম্পেশ এই রেসিপি দুটি থাকছে আজ আপনাদের জন্য। আমি বুঝতে পেরেছি তো, তুই জানতে চাচ্ছিস যে বইটি তুই কিভাবে পাবি, তাই তো? আমি জানিয়ে দিচ্ছি, আর না হলে আমি তো আছি, আমি তোকে পাঠিয়ে দেব। তুই একদম টেনশন করবি না, ঠিক আছে? ওকে, বাই। আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, সে জানতে চাচ্ছিল যে সে এই বইটি কিভাবে পেতে পারে। এই বইটি কেন বলছি, বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের রান্না হয় এবং সেই রান্নার সাথে কিন্তু বিভিন্ন রকম ঐতিহ্যও রয়েছে। যে ঐতিহ্যের মাধ্যমে, যেই রান্নার মাধ্যমে আমরা সেই জায়গার মানুষের জীবনযাত্রা এবং ঐতিহ্য সম্পর্কে তো জানতে পারি, এবং সেই ঐতিহ্যবাহী সকল রান্না এবং সকল রেসিপি কিন্তু এই দুই মলাটে উঠে এসেছে। যে বইটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে, যে আয়োজনটির নাম হচ্ছে রাঁধুনির রান্নাঘর, বাংলার সেরা 100 রেসিপি। রাঁধুনি এবং রান্না, এই দুয়ের কিন্তু এক অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে। এটা কেবলমাত্র যারা রান্নাঘরে রান্না করে তারাই ভালো বুঝতে পারবে, এবং আমিও ভালো বুঝি, কারণ আমিও কিন্তু রান্না করি এবং রান্না করতে বেশ পছন্দ করি। এবং সেই মেলবন্ধনেরই প্রকাশ ঘটেছে এই বইটিতে, এবং সেটি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমাদের এই আয়োজনটির মাধ্যমে। আজকে কি কি রান্না হচ্ছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। আজকে আমরা রান্না করছি আইড় মাছের কালিয়া এবং আলু বোখারায় খাসির মাংস। তবে তার আগে আমি একটু এই বইটি সম্পর্কে বলতে চাই। রাঁধুনির এই বইটিতে রয়েছে 100টি রেসিপি, এবং প্রত্যেকটি রেসিপি সাজানো হয়েছে 8টি ক্যাটাগরিতে। আমাদের আজকের প্রথম রেসিপিটি নেওয়া হয়েছে মাছের মন কাড়া সব ডিশ ক্যাটাগরি থেকে। এই রেসিপিটি যিনি তৈরি করে দেখাচ্ছেন তিনি হচ্ছেন সেরা রাঁধুনি 1422-এর অন্যতম প্রতিযোগী অভিরূপ কুমার সিংহ। অভিরূপ দা, আইড় মাছের কালিয়া, আমি রুই মাছের কালিয়া কিন্তু খেয়েছি, বানিয়েওছি। আইড় মাছের কালিয়াটা কি মানে একই রকম নাকি কোনো ভিন্নতা রয়েছে? আপনি যেটা বলছেন যে রুই মাছের, আমিও রুই মাছের কালিয়া খুবই পছন্দ করি, তো সবাই তো রুই মাছের কালিয়াই বানায়। তো দেখলাম যে একটু অন্যরকম ভাবে যদি অন্য মাছ দিয়ে করা যায়, তখন সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আইড় মাছ দিয়ে করলে কেমন হয়, তার জন্য আইড় মাছের কালিয়াটা আমার করা। আর মাছ তো প্রথমেই যেটা বললাম, মাছে ভাতে বাঙালি, মাছ তো আমার খুবই পছন্দের। আইড় মাছও আমার পছন্দের মাছের তালিকায় একটি মাছ। আর আমি জানতে চাচ্ছি যে আমি তো রুই মাছের কালিয়া বানিয়ে ফেলেছি, কিন্তু এটা কি কোনো মানে পার্টিকুলার কোনো জায়গার বা অঞ্চলের খাবার? না, এটা আমাদের বাংলার যে রাঁধুনির রান্নাঘরের জন্যই করা এই রেসিপিটা। আচ্ছা, তো আশা রাখি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। তো আমিও করে দেখেছি, খেয়েছি, আমার বাসায় সবাই বলেছে খুবই ভালো হয়েছে। আচ্ছা, এই আর কি। তাহলে চলুন আমরা রান্নাটা শুরুই করে ফেলি। একদম চলুন। বা দাদা, মাছ মশলা সব রেডি, তাহলে রান্নাটা শুরু করে ফেলি। একদম একদম। আমরা আগে স্টোভটা জ্বালিয়ে নিই। রান্নায় তো আপনি এক্সপার্ট, আমি কতটুকু হেল্প করতে পারবো জানি না। যদি সেই ক্ষেত্রে আমিও একটা বলবো, আমি কিন্তু আপনার বিষয়ে জানি যে আপনি খুব ভালো রাঁধেন। হ্যাঁ,
আমি রান্না করতেও পছন্দ করি, আমি খেতেও পছন্দ করি। আচ্ছা, আমরা প্যানটা এখানে দিলাম গ্যাসের উপরে। এখন আমরা কি করব, মাছটাকে আগে আমরা একটু ভেজে নিব। সেই জন্য একটু মশলার সাথে মাখিয়ে নিতে হবে নিশ্চয়ই। বাবু, আমি গ্লাভসটা হাতে লাগিয়ে নিলাম। তো আমি এখানে 5 পিস আপাতত নিব, সব করব না। এখানে আইড় মাছ নিয়েছি, ভালো একদম ফ্রেশ, বাজার থেকে আনাই। এখন মাছটাকে ভাজার জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো, হাফ টিস্পুন। লবণ হাফ টিস্পুন দিয়ে দিলাম। এটাকে আমরা একটু মেখে নিব। আপু, আমাকে একটু হেল্প করবেন, আপনি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলটা একটু দিবেন। শিওর। কতটুকু দিতে হবে, কোনো পরিমাপ বা কিছু না, আন্দাজে? মাছ ভাজার জন্য যতটুকু লাগে একটু দিয়ে দেন, পরে লাগলে আমি আবার ওই অবশিষ্ট তেলেই আবার আমি রান্না করব, বাকিটা রান্না করে হয়ে যাবে। সানফ্লাওয়ার অয়েল তো আসলে খুবই স্বাস্থ্যসম্মত, যারা একদম একদম খুব হেলথ কনসিয়াস, যেমন আমার বাসায় কিন্তু সবসময় সানফ্লাওয়ার অয়েল ইউজ হয়। আচ্ছা, আমি মাখিয়ে নিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি এটা মাছটা দিয়ে দিলাম। মাছটাকে আপনি হালকা ভাজবেন নাকি কড়া ভাজবেন? মোটামুটি আমার মানে গোল্ডেন কালার চলে আসলে আমি নামিয়ে ফেলব। এই রান্না কিন্তু আসলে মানুষ মনে করে যে কালিয়া, অনেক কষ্টের, কিন্তু রান্না করতে পারলে একদম ইজি এবং মানে সবার জন্যই। কড়া ভাজার কথা এই জন্য বললাম, অনেকে আছেন, একজন দুজনকে দেখেছি যে মাছ কারি করলেও দেখা যায় যে অনেক কড়া করে ভেজে তারপর রান্না করে, কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে স্বাদ একটু নষ্ট হয়ে যায়। একদম, এখানে যে কষাবো যে মশলাটা, এটা ঢুকবে না সহজে। আর আয়ের মাছ তো খুব নরম নরম একটা মাছ। হ্যাঁ, আমার আয়ের মাছ আসলে আমার খুব পছন্দ, মানে আয়ের মাছ, পাঙ্গাস মাছ, অনেকদিন আয়ের মাছ খাই না, আজকে খাওয়া হয়ে যাবে ভাবতেই আমার ভালো লাগছে। আপু, প্রায় মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন এটা একটা ডিশে তুলে রাখবো। এটা বেশিক্ষণ, মানে 2 মিনিট একটু ভেজে নিলেই হবে, বেশি সময় না। এবং যে কালারটা আমি বলেছিলাম এই কালারটাই আসছে। এবং হ্যাঁ, আর আমরা এখন যেটা করব, আগে তেজপাতা দিয়ে দিব। তেজপাতা এখানে চিড়ে দিলাম আমি। আর কোনো গরম মশলা মনে হয় ব্যবহার করছেন না এখানে? আছে আমার এখানে রাঁধুনি গরম মশলা গুঁড়ো আছে, কিন্তু মানে আস্ত ব্যবহার করছি না, আস্ত করছি না। এখানে পেঁয়াজ কুচি আছে, আমি এটা দিয়ে দিব। আঁচটা একটু কমিয়ে দিব, কারণ রান্না করার সময় কিন্তু আগুনের আঁচটা খুবই প্রয়োজনীয় ব্যাপার, কারণ আগুনের আঁচের মানে যে ব্যাপারটা, এখানে কিন্তু রান্না অনেক সুস্বাদু বা এটা গুরুত্ব বেশি আর কি। আপনি এখন লো ফ্লেমেই রাখছেন, কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করা যায়। ঠিকঠাক। যাই হোক, আমি পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। এখন যেটা দিব, এখানে টমেটো বাটা আছে, এটা দিয়ে দিব হাফ কাপের মতো। পোস্ত বাটা, এটা হাফ কাপের মতো দিয়ে দিব। এখানে আমি যেটা করেছি, এখানে কিশমিশ এবং কাজু বাদাম বাটা একসাথে বেটে নিয়েছি, এটা আমি দিয়ে দিব হাফ কাপের মতো আছে। তো বাজারে যে কিশমিশ পাওয়া যায়, এটা আপনাকে নিয়ে এসে ভালো করে ধুতে হবে। যদি কুসুম গরম পানিতে ধুই তা ভালো, জিনিসটা আরো ফুলে তারপর আবার ব্লেন্ড করতে সুবিধা হয় আমাদের। এখানে আদা বাটা আছে, এটা দিয়ে দিব 1 চামচের মতো। রসুন বাটা দিয়ে দিব 1 চামচের মতো। আমি সবগুলো মশলা কিন্তু দিয়ে দিচ্ছি একসাথে, পরে একসাথে কষাবো। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আগেই তো মাছে লবণ দিয়েছি, আর এখানে একটু দিয়ে দিব। এবার গুঁড়ো মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে ধনে গুঁড়ো আছে, এটা রাঁধুনির, এটা খুবই ভালো, এবং রাঁধুনির স্বাদ তো আপনি জানেনই খুবই ভালো। 1 চামচের মতো দিয়ে দিব। এখানে জিরা গুঁড়ো আছে, এটাও 1 চামচের মতো দিয়ে দিব। এখানে রাঁধুনির প্যাকেটজাত আপনার
গুঁড়া মশলা আছে, মানে গরম মশলা হ্যাঁ, এটা ফ্লেভারের জন্য 2 চামচের মতো দিব। 2 চামচ। কিন্তু আমি যদি আস্ত গরম মশলা ইউজ করি, কথার কথা কেউ যদি ইউজ করতে চায় তখন কি এটাও ইউজ করব শেষে? না 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 না, এটা তখন তো একই জিনিস ব্যাপারটা, এটা গুঁড়া, হ্যাঁ ওইটাও হয়তো বা ময়েশ্চার হবে না, সেটাই। আমরা যেহেতু সবগুলো মশলা প্রায় দিয়ে দিয়েছি, আরো কয়েকটা মশলা আছে আমি দিয়ে দিব। এটা একটু আমরা এখন আঁচটা বাড়িয়ে দিব। যাই হোক, এখন আমি যেটা দিব সেটা হচ্ছে এখানে টক দই আছে, হ্যাঁ টক দই 1/2 কাপের মতো দিয়ে দিব। সো কালিয়া মানে টক দই, হ্যাঁ 1/2 কাপের মতো দিয়ে দিলাম। এখন যেটা দিব আমি মরিচ গুঁড়ো দিব। তো মরিচ গুঁড়ো এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। কেউ চাইলে বেশি দিতে পারে ঝালের জন্য, কেউ চাইলে কম দিতে পারে। আমি 1 চামচ থেকে একটু বেশি দিয়ে দিলাম, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। আর হলুদ না দিলে তো হয় না, কালারটা খুব ভালো আসবে। আপনি প্রথমে যে মশলাগুলো নিয়েছেন সেটা একটু কষিয়ে নেওয়ার পর কেন এই 2 মশলা দিলেন? কারণ মিক্সিংটা যেন ভালো হয়। আর মরিচ যদি আগে দিয়ে দিই তাহলে মরিচটা হয়তো বা জ্বলে যাবে, কারণ আমি যেহেতু পানি দেইনি। হ্যাঁ, আর মরিচ যদি জ্বলে যায় তখন আসলে খাবারের স্বাদ গন্ধ নষ্ট হয়ে যায়। এখন আমি যেটা করব, একটু পানি দিয়ে এটাকে কষাবো। কারণ এই যে বলছিলাম যে গুঁড়ো মরিচের একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, মানে কষানোর সময় পানিটা খুব মাস্ট বি। আপু দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। আমরা এইভাবে কষাবো 4-5 মিনিট। তারপর কষানো হয়ে গেলে তেল এমনিতেই উপরে উঠে আসবে। তেল উপরে উঠা মানে আপনি বুঝলেন যে আপনার কষানোটা 100% ডান। হ্যাঁ, তখন আপনি লো ফ্লেমে রান্না করবেন, তেল ঠিকই উপরে আসবে এবং মশলা ঠিকই কষবে। এটা যদি ঠিক মতো কষানো না হয় আপনার খাবারটা ভালো হবে না। আচ্ছা আপু, আমাদের প্রায় কষানো হয়ে গেছে, দেখেন আপনি তেলটা উঠে আসছে। এখন আমরা কি করি, মাছটাকে দিয়ে দিব। মাছের সব দিকে যেন মশলাটা লেগে যায়। লাগলে কি হয়, ওই যে যখন আমি এটা ঢেকে রান্না করব, ওই ভিতরের স্টিমে যেন মশলার যে গন্ধ, ফ্লেভারটা যেন মাছের ভিতরে ঢুকে এবং খেতেও ভালো লাগে। যাই হোক, আমি এখন আগুনের আঁচটা কমিয়ে দিলাম, একদম মৃদু আছে, এবং আমি ঢাকবো 4 থেকে 5 মিনিটের জন্য। তখন আমার অলরেডি ডান হয়ে যাবে। এটাও জানতে চাই যে এই যে শেষে যে আপনি লো ফ্লেম করলেন, এটাও যে ওই যে তাড়াহুড়ে অনেকে হাই ফ্লেমে রেখে দেয়। যে কোনো রান্নার ক্ষেত্রে কিন্তু আসলে কিছু কিছু মেথড আছে। এই মেথডগুলো মেনে চললে যারা রান্নায় আছে বা রান্নার বাহিরে আছে, মনে করেন যে রান্না জানতে চান, তো জানতে চাইলে ইচ্ছে শক্তি থাকলেই কিন্তু কোনো কিছুই কিন্তু মানে কঠিন না, একদম সহজ। রান্না কি অবস্থা এখন ভাইয়া? রান্না আমার মনে হয় 4-5 মিনিট তো হয়ে গেছে। আমরা একদম ঢাকনাটা তুলে দেখি কি অবস্থা। একদম অলমোস্ট ডান। এখন যেটা করব আপু, এখানে লেবুর রস আছে, এখানে লেবুর রস দেওয়ার অর্থ হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। আচ্ছা, আমি এই প্রশ্নটাই করতাম যে এটা কি ম্যান্ডেটরি দিতেই হবে বা এরকম কিছু? দিতেই হবে না, কেউ চাইলে আমের আচার দিতে পারে, কেউ ওর ফ্লেভার, কিন্তু ফ্লেভার আনার জন্য ফ্লেভার এবং স্বাদটাও বাড়িয়ে কিন্তু লেবুর রস। এখানে 3 চামচের মতো দিলাম। এখানে ঘি দিব সামান্য পরিমাণ, জাস্ট ফ্লেভারের জন্য। পেঁয়াজ বেরেস্তা আমি উপরে ছিটিয়ে দিব, আর কিছুটা রাখবো গার্নিশের সময় উপরে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দিব 1-2 মিনিটের জন্য। আমি যে মিশ্রণগুলো, হ্যাঁ বেরেস্তার একটা ফ্লেভার আসবে, না থাকলে কিন্তু বেরেস্তার ফ্লেভারটা আসবে না। কাঁচা পেঁয়াজের একটা গন্ধ, বেরেস্তার একটা গন্ধ থাকেই। এখন আমি গ্যাসটা বন্ধ করব। বন্ধ অবস্থায় ঢেকে রাখবো? হ্যাঁ, বন্ধ অবস্থায় ঢেকে রাখবো, কারণ গ্যাসের যে গরম আছে এইটার গন্ধটা পুরো মিলিয়ে যাবে। আপু, হয়ে গেছে আমাদের রান্নাটা। এখন আমি একটা সার্ভিং ডিশ নিব, প্লেটিং করব এখন। ভাবতেই ভালো লাগছে, মানে খুবই লোভনীয়, খুবই লোভনীয়। এবং ওই যে বলছিলাম আমি আয়ের মাছ অনেকদিন পর আজকে একটু খেতে পারবো। এখন আমরা কি করবো, পেঁয়াজটা একটু উপরে ছিটিয়ে দিব। আপু, হয়ে গেল আমার আয়ের মাছের কালিয়া। এবং আপনি বলছিলেন যে আয়ের মাছের কালিয়া আজকে প্রথম খাবেন, এটাও আমার সৌভাগ্য। আমি বলবো আমার জন্য, কারণ আপনার জন্য আজকে তৈরি করেছি সেই মজাদার ডিশটি।
থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সার্ভ করছিলেন এই আয়ের মাছের কালিয়া আর আমি এদিকে ঢোক গিলছিলাম, এত সুস্বাদু লাগছে দেখতে। আমি একটু দেখে নেই যে বইয়ের সাথে কতটা মিল হয়েছে। একদম একদম কাছাকাছি দেখাচ্ছে কিন্তু। তো আপনার রেসিপি একই রকম না দেখে কিভাবে হয়? তবে আরেকটা কথা, আপনি যদি সহযোগিতা না করতেন তাহলে আমি এত ভালো রেসিপি দিতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। আমার তো ভালো লেগেছে এবং দর্শকদের তো অবশ্যই ভালো লাগবার কথা। আর রান্না তো দেখে ফেলেছেন, তারপর একটা রিক্যাপ প্রয়োজন, তাই না? সো পুরো প্রস্তুত প্রণালী সহ রান্নাটি আরেকবার দেখে নেই। আইড় মাছের কালিয়া রান্নায় প্রয়োজনীয় উপকরণ: আইড় মাছ 5 টুকরো, তেল পরিমাণ মতো, ঘি 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, টমেটো বাটা আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, টক দই আধা কাপ, পেঁয়াজের মিহি কুচি আধা কাপ, পোস্ত দানা বাটা আধা কাপ, কাজু বাদাম ও কিশমিশ বাটা 2 টেবিল চামচ, তেজপাতা 2টি, লেবুর রস 3 চা চামচ, লবণ স্বাদ মতো। আইড় মাছের কালিয়া রান্নার শুরুতে চুলায় একটি প্যান দিয়ে গরম করতে হবে। অন্যদিকে একটি বোলে আগে কেটে ধুয়ে রাখা আইড় মাছের টুকরোগুলো নিয়ে তাতে আধা চা চামচ হলুদের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মাছের টুকরোগুলো দিয়ে হালকা ভাজতে হবে। মাছ ভাজা হলে তুলে নিয়ে ওই প্যানেই 2টা তেজপাতা, আধা কাপ মিহি পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভাজতে হবে। এখন এতে আধা কাপ করে টমেটো বাটা ও পোস্ত দানা বাটা, 2 টেবিল চামচ কিশমিশ ও কাজু বাদাম বাটা, 1 চা চামচ করে আদা ও রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিতে হবে। এছাড়াও 1 চা চামচ করে ধনিয়ার ও জিরার গুঁড়া এবং 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু কষাতে হবে। এখন প্যানে আধা কাপ টক দই, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে। কষানো শেষে তেল উপরে উঠে আসলে এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে অল্প আঁচে 4 থেকে 5 মিনিট ঢেকে রান্না করতে হবে। 4 থেকে 5 মিনিট পর মাছে 3 চা চামচ লেবুর রস, 1 চা চামচ ঘি ও পরিমাণ মতো পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে একটু নেড়ে দিন। এখন চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষণ দমে রেখে গরম গরম পরিবেশন করুন মাছের মনকাড়া ডিশ আইড় মাছের কালিয়া। এবারে আমাদের যে রেসিপিটি আমরা এখন তৈরি করব সেটি হচ্ছে আলু বোখারায় খাসির মাংস, এবং এটি তৈরি করবে তাপসী মরিয়ম। আপু, এই রেসিপিটা সম্পর্কে যদি একটু বলতেন, মানে এই রেসিপিটা আলু বোখারায় খাসির মাংস কখনো শুনিনি আসলে, এভাবে খাইওনি। কিরকম রেসিপিটা? এইটা আসলে এই যে রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি, এই বইটার জন্য আসলে স্পেশালি করা। আচ্ছা, আমরা তো মানে খাসির বিভিন্ন ধরনের পদ খেয়ে থাকি, খাসির রেজালা খাচ্ছি, রোস্ট খাচ্ছি, তারপরে কোরমা খাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে একটু ব্যতিক্রমী এবং একটু মজার কি করা যায়। তো এইটা থেকে চিন্তা করে আলু বোখারা দিয়ে টক ঝাল খাসির মাংস। আলু বোখারা যেহেতু টেস্ট তো একটু ডিফারেন্ট হবে। আপনি লাস্ট টাইম একটা গরুর মাংস বানিয়েছিলেন, উফ এত মজা, এখনো স্বাদটা মুখে লেগে আছে। গরুর মাংস করেছি, এবার তাহলে খাসির মাংস করে দেখ। আমি আর অপেক্ষা করতে পারছি না আপু, রান্নায় চলে যাই তাহলে। ওকে আপু, তো আপনার তো সব ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, তাহলে আমরা শুরু করে ফেলি। শুরু করি। আচ্ছা, এই রান্নাটা পুরোটাই আমি করব রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে। সানফ্লাওয়ার অয়েল দিয়ে, ঠিক আছে। আমি এখানে পরিমাণ মতো তেলটা দিয়ে নিচ্ছি। সানফ্লাওয়ার হচ্ছে আসলে সবচেয়ে বেশি স্বাস্থ্যসম্মত আমি বলবো। আর যেহেতু খাসির মাংস, গরুর মাংস এসব তো এমনিতেই বলে একটু ফ্যাট থাকে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সানফ্লাওয়ার অয়েলটা আসলে ব্যবহার করাটাই সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম।
এখন তেলটা একটু গরম হোক, এই ফাঁকে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে এলাচ দিচ্ছি 3টা, ওকে। তারপর আমি দারচিনি দিব, পরিমাণ মতো দিচ্ছি, আর সেই সাথে অল্প কিছু গোলমরিচ দিয়ে দিচ্ছি। খাসির মাংস একটু গন্ধ থাকে, সেই গন্ধটাকে একটু দূর করার জন্য আমি কিন্তু এটাকে কুসুম গরম পানির সাথে লবণ পানি মিক্স করে এটাকে ধুয়ে নিয়েছি। ওকে ওকে। আমি এটা একটু নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়বো না যাতে গরম মশলাগুলো পুড়ে না যায়। আপু আমি এটা এপাশে একটু, আচ্ছা এই চুলায় নিয়ে যাচ্ছি। চলে নিয়ে যাচ্ছি, এটা বন্ধ করে দিলাম। আপু এই যে খাসির মাংস সম্পর্কে যে কথাটা বললেন যে গন্ধ, অনেকেই কিন্তু আমি জানি যে খাসির মাংস খেতে চায় না এই গন্ধের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু ট্রিক্স অ্যাপ্লাই করলেই কিন্তু এই গন্ধটা থাকে না। অনেক সময় লবণ দিয়ে ধোয়া যায়, তারপরে হচ্ছে আপনি চাইলে লেবুর রস দিয়ে একটু মানে গরম পানির সাথে লেবুর রস মিক্স করে ধুতে পারেন, তারপরে ভিনেগার ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আবার গন্ধটাকে, হ্যাঁ গন্ধটা চলে যায়। আমি এখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম। এটা একটু নেড়ে নেই। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকবে এটা যাতে চলে যায় সেই জন্য আমি এটা কিছু ভেজে নিচ্ছি। হ্যাঁ, কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। একটু নেড়ে নিই। এরপরে দিব আমি রসুন বাটা। এটাও বাটা, হ্যাঁ আমি এটা হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম আর কি। আদাটা একটু বেশি, আদাটা একটু বেশি দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। যেহেতু বাটা পেঁয়াজ দিলাম, আমরা পেঁয়াজ কুচি আসলে ব্যবহার করছি না। না, পেঁয়াজ কুচিটা ব্যবহার করছি না, এটা একটু গ্রেভি হবে। হ্যাঁ, এবং লাস্টে আমি যেটা পেঁয়াজ বেরেস্তাটা দিব। আমি আদা রসুন এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি এখানে দিয়ে দিব জয়ফল জয়ত্রী বাটা। আচ্ছা, এইটা যে মাংসের এত সুন্দর একটা স্ট্রং ফ্লেভার দিবে, মানে এটা হচ্ছে খেতেও ভীষণ ভালো লাগে এই ফ্লেভারের জন্য। এটা আমি বেশি দিচ্ছি না, 1/2 চা চামচ পরিমাণ এটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে নিব। অনেক সময় গোটাও দেওয়া যায়, তবে গোটা দিলে যেটা হয় মানে খাওয়ার সময় আসলে দাঁতে পড়ে, হ্যাঁ মুখে লাগে, সেটা একটু মানে অনেকের জন্য বিরক্তির কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে বাটা দিলে ফ্লেভারটাও যায় এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। গ্রেভিটাও ঠিক হয়, ঠিক হয়, হ্যাঁ অনেকটাই ঠিক হয়। আচ্ছা, এটা তো ভাজা হচ্ছে, সেই সাথে আমি এখন দিচ্ছি রাঁধুনি হলুদ গুঁড়া, একেবারে অল্প পরিমাণ, কারণ আমরা জানি রাঁধুনি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এগুলো খুব বেশি লাগে না, একদম অল্প পরিমাণে, অল্প দিলে স্বাদ এবং গন্ধ রং সবই একেবারে চলে আসে। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। এইটা হচ্ছে মরিচটা আসলে যার যার, হ্যাঁ একেবারেই যার যার পছন্দ মতন। যেহেতু আপনি বললেন টক ঝাল, হ্যাঁ একটু টক ঝাল থাকবে, হ্যাঁ সুতরাং একটু তো একটু বেশি দিলে ভালো লাগে, আর যারা ঝাল পছন্দ করে না তারা কম দিতে পারে। আলু বোখারার খাসির মাংস আসলে মানে আপনি বললেন যে এই বইটির জন্যই আপনি আসলে করেছেন, এটা কি আপনার নিজস্ব তৈরি কোনো রেসিপি? এটা আসলে আমার আম্মুর বাসায় করতেন আর কি। যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে আম্মু রান্না করতে খুব ভালোবাসতেন, আসলে আম্মুর কাছ থেকে আমার রান্নার হাতে খড়ি। তো দেখতাম আম্মু বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে এক্সপেরিমেন্ট করতেন, তো তখন আমার আলু বোখারা দিতেন অল্প করে। তো আমি চিন্তা করলাম যে কিভাবে আরেকটু বেটার করা যায়, তো সেই ক্ষেত্রে আমি আলু বোখারা দিয়ে বাসায় প্রথম দিন করলাম। ভাবলাম যে দেখি তো কেমন সবাই পছন্দ করে, তো সবাই ভীষণ পছন্দ করলো। কারণ এটা একটু আলাদা, গতানুগতিক থেকে আলাদা, তো খেতেও ভীষণ হ্যাঁ ভালো লাগে। একটু মশলাটা কষানো হচ্ছে, এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি এখানে, আমি দিয়ে দিলাম এটা হচ্ছে কিশমিশ বাটা দিয়ে দিচ্ছি। মানে আমরা কোনো কিছু আসলে আস্ত ইউজ করছি না, না সবকিছু বাটা দিচ্ছি, শুধু গরম মশলাটা আমরা আস্ত দিচ্ছি। এখানে আমি বাদাম বাটা নিয়েছি, ঠিক আছে, বাদাম বাটাটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। বাদাম বাটা যে কোনো সাদা, যে কোনো, হ্যাঁ আমি কাঠবাদাম নিয়েছি আর হ্যাঁ কাজু বাদাম, এই দুটো নিয়েছি। মশলাটা যত বেশি কষানো হবে রান্নাটা খেতে তত বেশি ভালো লাগবে। আচ্ছা, এখন এই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা।
টক দইটা কিরকম দিচ্ছি? হ্যাঁ, টক দইটা আমি হাফ কাপ পরিমাণ দিচ্ছি। কাপ পরিমাণ। হ্যাঁ, টক দই ফাটানোটাও কিন্তু খুব জরুরি। আচ্ছা, আমি এটা একটু বন্ধ করে, হাঁড়িটা বন্ধ করে একটু কষিয়ে নিই কিছুক্ষণের জন্য। হ্যাঁ, তেলটা উপরে হ্যাঁ, তেলটা যখন উপরে আসবে তখন আমি মাংসটা দিয়ে দেবো। আচ্ছা, আমার মাংসটা মশলা যেটা দিলাম সেটা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলটাও কিন্তু উপরে চলে আসছে। হ্যাঁ, একদম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। ঠিক আছে, আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু এখানে লবণ দেইনি। ঠিক আছে, হ্যাঁ, আমি লবণটা একটু পরে দিচ্ছি। লবণ পরে দেওয়ার একটু কারণ আছে, সেটা হচ্ছে আগে মাংসটা দিয়ে নিই। মাংস কতটুকু এখানে? 1 কেজি পরিমাণ। হাড় আছে তো, হাড় সহ 1 কেজি পরিমাণ। আর এই যে আমি লবণটা এখন দিয়ে দিচ্ছি। লবণ একটু পরে দেওয়ার কারণটা হচ্ছে কি, যে লবণ যদি আগেই দিয়ে দিই তাহলে হয় কি যে মানে মাংসের ভিতর যে ময়েশ্চারটা ওটা চলে এসে মাংসটা হার্ড হয়ে যায়। তো এই জন্য আমি এই যে যখন মশলাটা কষানো হয়ে গেল, এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর মাংস কিন্তু আমরা ভাবি যে খুব একদম হাই হিটে রান্না করাটা কিন্তু ঠিক না। এতে কি হয়, মাংস হার্ড হয়ে যায়। আমি খুব ভালো করে এই যে মশলার সাথে আমার খাসির মাংসটা সুন্দর করে একদম মেখে নিয়েছি। তো আমি মাংসটা একটু কষিয়ে নেব, সেজন্য আমি একটু মাংসটা ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। কিন্তু রেড মিটের ক্ষেত্রে বোধহয় লবণটা একটু বেশি লাগে, তাই না? হ্যাঁ, রেড মিটটা একটু বেশি লাগে। আবার ডিপেন্ড করে আসলে, আপু মাংসটা তো আমি কষাচ্ছি, মাংস থেকে তো একটু পানি বের হয়। সেই পানিটা বের হয়ে যখন মাংসটা একটু মানে পানিটা কমে আসবে, তখন আমি গরম পানি দিয়ে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করব। ওকে। অনেকে একটু হার্ড মাংস পছন্দ করে, আবার অনেকে নরম মাংসটা পছন্দ করে, সেক্ষেত্রে আসলে ডিপেন্ড করবে। তবে বেশি লাগবে না, 20-25 মিনিটের বেশি লাগবে। ঠিক আছে, আমরা অপেক্ষা করব। আপু, আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। দেখেন একদম বেশ সুন্দর, আবার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এই ক্ষেত্রে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করার জন্য আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিলে যেটা হয় যে মাংসটা আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ, খুব তাড়াতাড়ি সিদ্ধ এবং হার্ডও হয় না। হ্যাঁ, বেশি সময় লাগে না। এখন তো সবাই আসলে চটপট রেডি করতে, রান্না করতে চাই, তো সেই ক্ষেত্রে গরম পানি ব্যবহার করলে রান্নার সময়টা বাঁচে। আমি এটা এখন ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে মাংসটাকে একদম মানে পুরোপুরি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠিক আছে, ওকে। আপু, আমি তো মাংস সিদ্ধ করার জন্য গরম পানি দিয়েছিলাম, এখন দেখি কি অবস্থা। দেখেন মাংসটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তাই না? ঝোলটাও কমে এসেছে। হ্যাঁ, ঝোলটাও কমে এসেছে। এখন আমি যেটা করব, যেহেতু আলু বোখারাই খাসির মাংস, তো আমি এখানে আলু বোখারা তো দিতেই হবে। আলু বোখারাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 থেকে 15টি আলু বোখারা নিয়েছি। এখানে আলু বোখারার যে একটা মানে টক মিষ্টি ফ্লেভারটা, এটা খাসির মাংসের সাথে চলে যাবে। ওকে। আমি এখানে একটু লেবুর রসটা দিয়ে দিচ্ছি। টক ফ্লেভার আপনি বলছেন, টক ঝাল করতে যাচ্ছেন। একটু টক ঝাল, যেহেতু মরিচ গুঁড়ো দিয়েছি, আলু বোখারার একটু মানে টক মিষ্টি ফ্লেভার আছে, ট্যাঙ্গি ফ্লেভার আছে। লেবুর রসটা দিলে আরো একটু টেস্টি, হ্যাঁ, আর একটু টেস্ট এনহান্স হবে। খুব বেশি দিচ্ছি না, অল্প পরিমাণে একটু দিচ্ছি, এবং গন্ধটাও কিন্তু বেশ সুন্দর আসবে। আর সেই সাথে আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। এখন আমি এর উপরে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন আমরা বেরেস্তা করব, তার আগে যদি একটু ময়দা মিশিয়ে নিই, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। হ্যাঁ, খুব ক্রিস্পি হবে। এটাকে একটু নেড়ে নিচ্ছি। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। হ্যাঁ, একটু বেশিক্ষণ না, যেহেতু লেবু রস দিয়েছি তো অধিক তাপে ভিটামিন সি নষ্ট হয়ে যাবে। জাস্ট এটা 1 মিনিটের মতন একটু রান্না করে আলু বোখারার যে ফ্লেভারটা বা যে স্বাদটা চলে যাবে মাংসের সাথে, স্টেবল হয়ে যাবে, তখন আমরা পরিবেশনের জন্য আমরা এটা রেডি করে ফেলবো। ও বাবা, আচ্ছা, একদম এটা শেষ আমার রান্নাটা। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি।
দেখি কি অবস্থা। আপু গন্ধে তো গন্ধে। হ্যাঁ একদম, এটা কিন্তু খুব বেশি একেবারে ঝোলও থাকবে না, আবার একটু গ্রেভি গ্রেভি থাকবে। এটা আমি এখন পরিবেশনের জন্য এটা রেডি করে ফেলছি। এই রান্নাটা যদি আমরা যে কোনো হয়তো গেস্ট আসলো অথবা ঈদে কোনো উৎসবে যদি করি, তাহলে কিন্তু মানে খেতে একটু আনকমন, তো সবাই খুব পছন্দ করবে। সবাই চায় কিন্তু মানে রান্নার পর যে খাবার টেবিলে হচ্ছে একটু ডিফারেন্ট কিছু, অনেক তরকারির মধ্যে একটা ইউনিক আইটেম যাতে কিছু থাকলো, একটু ব্যতিক্রমী। হ্যাঁ, সবসময় তো একই রকমই আমরা খাই, একটু আলাদা করে কিছু তখন হয় যে 3-4টা তরকারির মধ্যে ওই একটা তরকারির জন্য সবার একটা আলাদা আগ্রহ তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ আপু, দেখতে পাচ্ছি বইয়ের মতোই কিন্তু দেখাচ্ছে, তাই না? খেতেও কিন্তু এই যে বইয়ের যে রেসিপিটা ঠিক সেরকমই লাগে। শুধু একটা জিনিস দেখা যাচ্ছে না এখানে, হ্যাঁ সেটা হচ্ছে পুদিনা পাতা। হ্যাঁ, এটা আমি এখানে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি জাস্ট গার্নিশের জন্য একটা কালার অ্যাড করার জন্য। বাহ, বইয়ের মতো কিন্তু দেখাচ্ছে, হুবহু। খেতেও নিশ্চয়ই দারুণ হবে। আপু, আমি আর অপেক্ষা করতে পারছি না, এবং এটা তো আমি ট্রাই করবই। তবে তার আগে আমি চাই যে দর্শকরা যাতে পুরো প্রণালীটা যদি কোনো কিছু মিস করে থাকে, একবার একটু রিক্যাপ দেখে আসো। দর্শক দেখে নেন আলু বোখারায় খাসির এই পুরো প্রস্তুত প্রণালীর রিক্যাপটি। আলু বোখারায় খাসির মাংস রান্নায় প্রয়োজনীয় উপকরণ: খাসির মাংস 1 কেজি, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জায়ফল জয়ত্রী বাটা আধা চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টক দই আধা কাপ, গোলমরিচ 3 থেকে 4টি, বাদাম বাটা 1 টেবিল চামচ, কিশমিশ বাটা 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, আলু বোখারা 15 থেকে 20টি, লেবুর রস 1 চা চামচ, তেল পরিমাণ মতো, দারচিনি 2টি, এলাচ 3টি, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, লবণ পরিমাণ মতো। আলু বোখারায় খাসির মাংস রান্নার শুরুতে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে 3টি এলাচ, 2টি দারচিনি ও 3-4টে গোলমরিচ দিন। কিছুক্ষণ নেড়ে হাঁড়িতে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে আরও কিছুটা সময় নাড়তে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এ পর্যায়ে 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আরও কিছুটা সময় কষাতে হবে। কষানো হলে আধা চা চামচ জায়ফল জয়ত্রী বাটা, আধা চা চামচ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আরেকটু কষিয়ে সামান্য পানি দিন। এ পর্যায়ে এতে 2 চা চামচ কিশমিশ বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা এবং আধা কাপ ফেটানো টক দই দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে জাল দিতে হবে তেল উপরে উঠে আসা পর্যন্ত। মশলা কষানো হলে ধুয়ে রাখা খাসির মাংস ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে মাংস কষিয়ে নিতে হবে। কষানো শেষে হাঁড়িতে পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে জাল দিতে হবে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হলে তাতে 15 থেকে 20টি আলু বোখারা, 1 চা চামচ লেবুর রস ও 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে মিশিয়ে ঢেকে আরও কিছুটা সময় অল্প আঁচে দমে রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। মজাদার আলু বোখারায় খাসির মাংস। আজকে যে রেসিপি দুটো আমরা তৈরি করেছি সেটি হচ্ছে আয়ের মাছের কালিয়া এবং সেই সাথে আমাদের আলু বোখারায় খাসির মাংস। ট্রাই তো করতেই হবে। একদম একদম ঠিক আছে, আমি সবাইকে একটুখানি পোলাও বেড়ে দেই, একটু একটু করে। দাদা আপনার প্লেটটা, আর আমি আপনাকে হেল্প করি। হ্যাঁ, আপনার জন্য লেসটাই। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আপনার জন্য আমি একটু মাছটা। ওকে, তো আমরা শুরুতেই দাদার একদম আয়ের মাছ জানি না আমি কিভাবে রান্না করছি। না না, দেখেই যা লাগছে। দেখেই তো মনে হচ্ছে অনেক মজা।
তারপর ঠিক ছিল তো? একদম অসাধারণ। অনেকদিন পর খাচ্ছি আয়ের মাছ, আমার খুবই পছন্দের। তার মাঝে আয়ের মাছের কালিয়া একটু আগেই বলেছিলাম ডিফারেন্ট ভঙ্গি, মজা লেগে গেল, খুবই ভালো লাগলো। অনেক ভালো লাগছে। আর এই মাছে তো কাঁচা কম থাকে। তবে একটা কথা বলি, আমরা আসলে সাধারণত রান্না করার পরে খেতে মন চায় না, কিন্তু আজকে কেন জানি খেতে মন চাইলো, কারণ আমি তো সব সময় রুই মাছের কালিয়া রান্না করি। এই যে আয়ের মাছের মানে কালিয়া আজকে রান্না করলাম, আগেও একবার শুধু রান্না করছিলাম, তো আমারও বেশ ভালো লাগলো আজকে, এবং আপনাদের সাথে খেয়ে আসলে অনেক টেস্টি লেগেছে। খাবার যখন একসঙ্গে খাওয়া হয় তখন খেতে কিন্তু আরো মানে বেশি ভালো লাগে। হ্যাঁ, এবার আপু আপনারটা দিয়ে। হ্যাঁ, এবার আমি আমারটা দিয়ে দিচ্ছি। আলু বোখারা সহ দিলাম। দাদা, তোমার জন্য। তাপসী, খুবই ভালো হয়েছে। কেমন হয়েছে? খুবই ভালো হয়েছে। আপু আপনার? আপু খুবই ডিফারেন্ট, একদম খুবই ডিফারেন্ট। আমি আসলে কখনো এরকম টেস্টের খাসির মাংস খাইনি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানে এই রেসিপিটা আমি শিখতে পারলাম বিকজ আমার হাজবেন্ড খেতে চাচ্ছিল। হ্যাঁ ভাইয়ার, এটা কিন্তু স্পেশালি ভাইয়ার জন্য। একদম, সে খুবই পছন্দ করবে। আমি অপেক্ষা করতে পারছি না যে আমি ঠিক এই রেসিপিটা কখন তৈরি করবো। আপনার মতো কতটা পারবো জানি না, বাট আই এম শিওর মানে রেসিপিটা এতই ডিফারেন্ট আর দারুণ। হ্যাঁ, কারণ আলু বোখারা দিয়ে তো আসলে খাসির মাংস না। আমি আরেকটু এখানে অ্যাড করি, আলু বোখারা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো, খুবই ভালো, খুবই দৃষ্টি শক্তি বাড়ায়, ওজনও হ্রাস করে কিছুটা। এটা কিন্তু ওয়ান কাইন্ড অ্যান্টিঅক্সিডেন্ট। হ্যাঁ, খুবই ভালো কাজ করে। খেয়ে দিয়ে তো খুবই ভালো লাগলো, মানে একদম উদর পূর্তি যাকে বলে সেভাবে খেলাম। সেই সাথে মুখের স্বাদের তো তুলনাই হয় না, এত সুস্বাদু ছিল দুটো খাবার। থ্যাংক ইউ সো মাচ। এবারে একটা খেলার পালা। খেলা? হ্যাঁ, এবার একটা খেলা হবে। যেহেতু খেয়ে দিয়ে মনটা বেশি ভালো হয়ে গেছে, এনার্জিও পেয়েছি। কি দৌড়াতে হবে? দৌড়াতে হবে না, বসে বসেই খেলবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। সেগমেন্টের নাম হচ্ছে ঝটপট প্রশ্নের চটপট উত্তর। প্রথমে তাহলে কাকে প্রশ্ন করছি? অভিজ্ঞতাকে। এই আমাকে? আপু যাকেই প্রশ্ন করুক কোনো সমস্যা নেই, আমার তো উত্তর দিতেই হবে এবং তোমাকে উত্তর দিতে হবে। আচ্ছা, লেডিজ ফার্স্ট যখন বলা হয়, আর যেহেতু রান্না আপনি আগে করেছেন, প্রশ্নের উত্তর আপনি আগে। ওকে, নো প্রবলেম। আচ্ছা, আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, কোন একটি ফলের নাম বলেন যেটি কাঁচা এবং পাকা অবস্থায় নামের ভিন্নতা রয়েছে। নারিকেল। বাহ, একদম চটপট উত্তর, সঠিক উত্তর। পরের প্রশ্নটি হচ্ছে, মাংস রান্নায় দ্রুত সেদ্ধ করতে আমরা কোন সবজি ব্যবহার করে থাকি? এটা সবাই জানে, কাঁচা পেঁপে। তরকারিতে লবণ বেশি হলে আমরা কোন সবজি ব্যবহার করি? আলু। বললাম না, সহজ। এবারে আপনাকে প্রশ্ন করছি তিনটা। কোন গাছ আমরা রান্না করে খাই? কলা গাছ। ইয়েস। কোন পানীয়কে পরিপূর্ণ খাদ্য হিসেবে ধরা হয়? এটা কিন্তু সহজ। কোন পানীয়কে মানে পরিপূর্ণ খাবার ধরা হয়? দুধ। রাইট। ওকে, পৃথিবীর সবচেয়ে দামি খাবারের নাম কি? ক্যাভিয়ারের মাছের ডিম। খেয়েছেন আপনি কখনো? খাইনি, তবে ভবিষ্যতে ইচ্ছে আছে খাবো। আমিও তো খাইনি, দামি খাবার বলে কথা, কখনো আমাদেরও ট্রাই করতে হবে। ওকে, তাহলে ঝটপট প্রশ্নের চটপট উত্তর আমি মোটামুটি বিজয় পেয়ে গেছি। তারপর আরেকটা সুযোগ আপনাদের রয়েছে, যদিও আপনারা প্রত্যেকেই উত্তর দিয়েছেন, কতখানি চটপট উত্তর দিয়েছেন সেটার উপর নির্ভর করে। বাট আরো একটি সুযোগ আপনাদের রয়েছে, সেটি হচ্ছে আমি কয়েকটা প্রশ্ন করব, এবার কাউকে উদ্দেশ্য করে না, এবার যে প্রশ্নের উত্তর আগে দিতে পারবে সে বিজয়ী হবে। প্রশ্ন হচ্ছে, শতকরা আসলে কি জাতীয় উপাদান? লেবু জাতীয়। রাইট। পরের প্রশ্নটি এটা কমন হয়ে গেছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বগুড়া। আচ্ছা, দেখছি। পরের প্রশ্নটি হচ্ছে, কালা ভুনা মূলত কিসের রেসিপি? কি উত্তর দিবে? আচ্ছা, ওই দিক। আপনি আগে। মাংসের রেসিপি। রাইট, এটা খুবই সহজ ছিল। কোশ্চেন। এবং কোথাকার কোন অঞ্চলের? এটা চট্টগ্রামে। হ্যাঁ,
এবং এটা ওদের অথেন্টিক একটা রেসিপি। আর বিশেষ করে কালাভুনা আমাদের আরো সহজ করে দিয়েছে আমাদের রাঁধুনি। কালাভুনা রেডি মিক্স যেটা, এটা বের করার পর থেকে আসলে আমাকে সহজ করে দিয়েছে। আমিও ট্রাই করেছিলাম একবার, খুবই ভালো হয়েছিল। এবার হচ্ছে পরের প্রশ্ন। আপু 2বার কিন্তু উনি উত্তর দিয়েছে, আর আমি রেডি, প্রশ্ন আছে, আমি রেডি। ওকে, পরের প্রশ্নটি হচ্ছে চুই ঝাল আমাদের দেশের কোন অঞ্চলে বেশি খাওয়া হয়? আমি আপু হাত তুলেছে। আমি আগে তো খুলনা। রাইট। এবং পরের প্রশ্নটিও এই প্রশ্নের সাথে রিলেটেড। প্রশ্ন হচ্ছে চুই ঝাল মূলত কি, মশলা নাকি সবজি? মশলা। টাই হয়ে গেল কিন্তু ব্যাপারটা, একদম টাইট হলো। তো গিফট হ্যাম্পার রয়েছে, কাকে দিব? তাপস কি দিয়ে দেন? আপুকে দিয়ে দিব? না, আমরা ভাগ করে নিচ্ছি, সমস্যা নেই। এটা বলতে পারে, কারণ আমার বোনের মতো। সবাই যখন এত উদারতা দেখাচ্ছে, আমিও একটু উদারতা দেখাই, দুজনকেই দিব গিফট Wow. হ্যাম্পার। আমরা কাউকে খালি হাতে ছাড়ি না। Thank So, you, দুটো আপু। গিফট হ্যাম্পার দুজনের জন্যই Thank you. রয়েছে। থ্যাংক ইউ সো রাঁধুনিকে। মাচ, থ্যাংক ইউ। আপনারা এসেছেন, এত মজাদার রেসিপি আজকে তৈরি করেছেন, খুবই ভালো লেগেছে। আশা করি সামনের পর্বগুলোতে আপনাকে, আশা করি না, আমি জানি আমি আপনাদের পাবো। So, আরো নতুন রেসিপি আপনাদের কাছ থেকে আমি এবং আমার দর্শকরাও পাবে। Sure. অনেক অনেক ধন্যবাদ। এবং প্রিয় দর্শক, এবারে আপনাদের জন্য রয়েছে একটি কুইজ। এবারের কুইজটি জানবার আগে গত পর্বে যে কুইজটি ছিল তার সঠিক উত্তর দিয়ে যিনি বিজয়ী হয়েছেন, চলুন তার নাম জেনে নিই। রাঁধুনির রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, আচারি মুগ ডাল রেসিপিতে কিসের আচার ব্যবহৃত হয়েছিল? RR13A আমের আচার, RR13B সাতকড়ার আচার। সঠিক উত্তর RR13B সাতকড়ার আচার। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন মোহাম্মদপুর, ঢাকা থেকে জিয়াউর রহমান। ধন্যবাদ আপনাকে। সঠিক উত্তর দিয়ে আপনি জিতে নিয়েছেন রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটি। এবারে আজকের কুইজ দেখে নিন। রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি তাপসী মরিয়ম খাসির মাংসে প্রধান উপকরণ হিসেবে কি ব্যবহার করেছেন? RR14A আলু বোখারা, RR14B গোলালু। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR14A অথবা RR14B আর পাঠিয়ে দিন 16239 এই নাম্বারে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। এই ছিল আমাদের আজকের আয়োজন, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আরও বেশ কিছু রেসিপি নিয়ে আমরা আগামীতে হাজির হব। আজ এই পর্যন্তই, আশা করি আগামীতেও আমাদের সঙ্গে থাকবেন।